আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি তাইম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। পরপর ৬টি ভূমিকম্পের কবলে বাংলাদেশ। আগুনে পুড়ে ছাই রাজধানীর অন্যতম করাইল বস্তি। বছরের শেষ প্রান্তে এসেও কমেনি ডেঙ্গু মশার উপদ্রব। এবারে বিস্তারিত। এখনো আগের রূপেই ডেঙ্গু মশার বিস্তার। কোনোভাবেই কমছে না ডেঙ্গু রোগ বহনকারী এই মশার পরিমাণ। প্রত্যেকদিন আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে মৃত্যুর মিছিল। সচেতনতাই হতে পারে যার মূল সমাধান, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মোহাম্মদ রায়্যান বিন আশরাফ আলিফের প্রতিবেদনে। বর্ষা মৌসুম শেষ হলেও এখনও কমেনি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রত্যেক দিন যেমন বাড়ছে আক্রান্তের হার, তেমনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তের মধ্যে শিশু কিশোরদের সংখ্যাই বেশি। বাবুর ডেঙ্গু জ্বর থেকে প্রথমে আমরা ভর্তি হই, তারপরে শুক্রবারে একদিন জ্বর ছিল, চলে গেছে। তারপরে রক্তের পরিমাণ কম ধরা পড়ছে, আবার ওর রক্ত বারবার জমে যাচ্ছে, পরীক্ষা করতে নিয়ে যাচ্ছে, হচ্ছে না। তো প্লাটিলেট কেন কমে যাচ্ছে, রক্ত কেন, ওর কণিকা কমে যাচ্ছে কেন, সেই রিপোর্ট দিছি, আসবে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলবে, ওষুধ দিবে। তারপর আমরা 6 দিন হয়েছে আজকে। কোথা থেকে এসেছেন? গৌরীপুর দাউদকান্দি থেকে। এখানে চিকিৎসার অবস্থা কেমন হচ্ছে? ওখানে আমরা ভর্তি ছিলাম, কিন্তু ওখানে ভালো হয়নি, পরে ওখান থেকে এখানে পাঠিয়ে দিচ্ছে। এখন ভগবান দিলে একটু ভালো আছে, সুস্থ আছে, আজকে ছুটি দিয়ে দিবে। এখন মোটামুটি ভালো আছে, কিন্তু ওর ডেঙ্গুর কারণে ওর লিভারটা বড় হয়ে গেছে, লিভার নিচে ঝুলে গেছে, পেটে ব্যথা আছে, পেট ফুলে গেছে। ডাক্তার আজকে বলতেছে যে না, একটু ভালো আছে, ভালোর দিকে দেখা যাচ্ছে, আর মানে কয়দিন থাকার জন্য বলছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭০ জনেরও বেশি রোগীর। কেবল অক্টোবর মাসেই মৃত্যু হয়েছে ৮০ জনের। চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০,৯৮০ জনেরও বেশি। এই ভাইরাসগুলিকে যখন কোনো মশা নিয়ে ক্যারি করে নিয়ে কাউকে কামড় দিচ্ছে তাদের হচ্ছে। তো মূলত ওদের যেটাকে আমরা বলি যে মিউটেশন বা জেনেটিক ট্রান্সফরমেশন, এই জিনিসগুলির কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে সারা বছরই ডেঙ্গু থাকছে। কারণ এইবার এটা যেটা যে নভেম্বর ডিসেম্বরে ডেঙ্গু থাকার কথা না, বা থাকলেও খুবই অল্প। তো দেখা যাচ্ছে যে এবার হচ্ছে, এবং আমরা ভয় পাচ্ছি যে ডেঙ্গুটা হয়তো বা দেখা যাবে যে সারা বছরই একটা রোগ হয়ে গেছে, এটা শুধু বর্ষাকালীন না। সুতরাং আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যে সারা বছর ডেঙ্গু মোকাবেলা করার জন্য, ডেঙ্গু প্রতিরোধ, ডেঙ্গু মোকাবেলা, ডেঙ্গুর চিকিৎসা বা বিভিন্ন সতর্কতা সারা বছরই আমাদের নিতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে গ্রহণ করতে হবে যথাযথ ব্যবস্থা। আমরা দেখছি যে একটা বাচ্চা দেখা যাচ্ছে যে পেটে ব্যথা, তো সার্জনরা মনে করছে যে এটা হয়তো অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু দেখা গেল যে ওর আসলে হয়েছে ডেঙ্গু। তো বর্তমানে যখনই জ্বর আসছে, ডেঙ্গুর যে উপসর্গ সেগুলি কী ছিল? আগে আমরা যেটা ভাবতাম যে জ্বর উঠবে অনেক, 3 দিন যাবে জ্বর, হাত পা ব্যথা করবে, চোখের পিছনে ব্যথা করবে, বা দেখা যাবে যে শরীরে ছোট ছোট চাকা চাকা কিছু হচ্ছে কিনা। তো এইগুলি ছিল যেটা বলে টিপিক্যাল উপসর্গ। বর্তমানে দেখা যাচ্ছে যে ডেঙ্গু হওয়ার পর একটা বাচ্চা, একটা শিশু, ইভেন আমরা নবজাতক শিশুকেও পাচ্ছি। আগে দেখা যেত যে একটা বাচ্চা 3 দিন বয়স বা সদ্য জন্ম, দেখা যেত যে তার ডেঙ্গুটি আমরা চিন্তাই করতাম না। এখন দেখা যাচ্ছে যে এই বাচ্চাটাও দেখা যাচ্ছে ডেঙ্গু হচ্ছে। সুতরাং বর্তমানে জ্বর তো অবশ্যই, জ্বরের সঙ্গে অন্যান্য উপসর্গ, পেট ব্যথা, বমি, কালো পায়খানা কিংবা ডায়রিয়া, ইভেন শ্বাসকষ্ট নিয়েও যদি হয়, আমরা ডেঙ্গুর ব্যাপারে টেস্ট করার জন্য একটু সচেতন থাকতে হবে। সঠিক সময় চিকিৎসা গ্রহণ এবং আশেপাশের পরিবেশ নিয়ে সচেতন থাকলে অনেকটাই কমানো সম্ভব হবে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার। শীত এসে পড়লেও প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রবণতা। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা। দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। মোহাম্মদ রায়্যান বিন আশরাফ আলিফ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সম্প্রতি বাংলাদেশ সম্মুখীন হয়েছে প্রায় 5টি ভূমিকম্পের।
নগরায়নের ত্রুটি এবং সচেতনতার অভাব ভূমিকম্পগুলোর ক্ষতি বাড়িয়েছে বহুগুণে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়াতে এখন থেকে এই বিষয়গুলো নিয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সাধারণ ভাষায় ভূমির অভ্যন্তরীণ কম্পনের ফলে যে দুর্যোগ সৃষ্টি হয় তাই হল ভূমিকম্প। সাম্প্রতিক বাংলাদেশে ঘটেছে প্রায় 6টি ভূমিকম্প, যার সূত্রপাত গত 21 নভেম্বর। নরসিংদীতে আমরা যদি চিন্তা করে থাকি, ঢাকার এই স্ট্রাকচারের বাইরে নরসিংদীতে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং সেখানে প্রচুর গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন হচ্ছে, ফলে ভূগর্ভস্থ একটা ফাঁপা অবস্থান তৈরি হচ্ছে, সেটিও ভূমিকম্পের কারণ হতে পারে। এবং নরসিংদীর আশেপাশে যে নদীগুলো রয়েছে সেগুলো থেকে প্রচুর পরিমাণ যে বালি, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, ফলে ওই এলাকার যে ভূমিরূপ প্রকৃতি সেটি পরিবর্তন হয়েছে, আন্ডারগ্রাউন্ডে পরিবর্তন হয়েছে এবং ভূমির ব্যবহারের পরিবর্তন হয়েছে, যেগুলো এই এলাকায় ভূমিকম্পের সৃষ্টির কারণ হতে পারে। সকাল 10টা 38 মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে মৃত্যুবরণ করেন প্রায় 10 জন। ভয়াবহ এই ভূমিকম্পের 24 ঘন্টার মধ্যে আসে ভূমিকম্পের আফটার শক। ঢাকাতে এমন কতগুলো ঘটনা ঘটেছে যেগুলোতে ভূমিকম্প আরও আগেই হওয়ার কথা ছিল। যেমন ঢাকার টোটাল এই 350 স্কোয়ার কিলোমিটারের মধ্যে গত 30 থেকে 40 বছরে আমরা কত হাজার কোটি মেট্রিক টনের ইট, বালি, সিমেন্ট এবং লোহা আমরা এখানে একত্র করলাম। এই ঢাকার কি ওই ক্যাপাসিটি আছে? সেই জিওলজিক্যাল স্টাডিটা কে করেছে? সেই স্টাডিটার ফলাফল কি, সাজেশনটা কি? কোনো রকম পর্যবেক্ষণ এবং কোনো রকম পরিকল্পনা ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে ঢাকার উপরে একের পর এক ইটের বিল্ডিং হচ্ছে। এবং সাম্প্রতিককালে যে ডিটেল এরিয়া প্ল্যানের সংশোধনটি হলো, সেখানে আরও বেশি উঁচু বিল্ডিংয়ের অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সবগুলো ঢাকার অপরিকল্পিত যে নগরায়ন, তার সাথে সাথে পরিকল্পিত উপায়ে ঢাকাকে আরও বেশি ভালনারেবল করে তোলার একটি প্রক্রিয়া মাত্র। বর্তমানে অপরিকল্পিত নগরায়ন এবং সচেতনতার অভাবই মূলত এবারের ভূমিকম্পের ক্ষতির পরিমাণ বাড়িয়েছে। তাই ভবিষ্যতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে নিতে হবে জোরালো পদক্ষেপ। এই সাম্প্রতিক যে ভূমিকম্পটা আসলো 5.7 মাত্রা, তারপরে অনেকগুলো ভবনে ফাটল দেখা দিয়েছে, অনেকগুলো ভবন হেলেও পড়েছে এবং এর বাইরেও এলাকা ভিত্তিক আমাদের ভবনগুলোর ইন্সপেকশন করা দরকার। এই ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ভিজুয়াল অ্যাসেসমেন্ট পদ্ধতি, যেটা তুলনামূলক কম সময়েই করা যায়। তো সেটার মাধ্যমে যদি আমরা দেখা যায় যে ভবনগুলোর তুলনামূলক ঝুঁকিপূর্ণ বেশি, সেগুলো ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হয়। তো আমরা এলাকা ভিত্তিক আসলে এটা করা দরকার। এটা একটা দুইটা ভবন বা কয়েকটা স্যাম্পল ধরে না, যেহেতু ঝুঁকির মাত্রাটা অনেক বাড়ছে। তবে ভীত হয়ে দৈনন্দিন জীবনের কাজ না পেছানোর আহ্বান জানান আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা বড় ভূমিকম্প হলে সাধারণত এই ভূমিকম্পের পরবর্তীতে এর আফটার শক হয়। তো এই আফটার শকগুলো সাধারণত যে ভূমিকম্পটি হয় তার চেয়ে ছোট মাত্রায় হয় এবং এক্ষেত্রে তাই হয়েছে। তো ভূমিকম্পের তো আসলে কোনো পূর্বাভাস নেই। আমরা যেটা জানি যে ভূমিকম্প হলে আমাদেরকে কিছু করণীয় কিছু থাকে, যে আমরা আসলে ভূমিকম্পের আগে কি করব, ভূমিকম্প চলাকালীন কি করব, ভূমিকম্পের পরে কি করব। তো আমরা আসলে ওই বিষয়ের প্রতি এখন নজর দিব, কারণ যে ভূমিকম্পটা হয়ে গেছে তো সেটা হয়ে গেছে, এর পূর্বাভাস নাই। তার মানে যে একটা বড় ভূমিকম্প হবে না সেটা আমি বলবো না, বাট ওই ভূমিকম্পের জন্য তো আমাদের লাইফটাকে আসলে স্টপ করে রাখতে পারবো না। আমাদের কাজ হবে আমরা এই ভূমিকম্প দুর্যোগটাকে আমরা মোকাবেলা করে সামনে এগিয়ে যাব। তো আমার সবার প্রতি পরামর্শ থাকবে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব, তবে ভূমিকম্প কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা এখন থেকে চর্চা করব। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, ভালো থাকুক আমাদের এই পৃথিবী, ভালো থাকুক আমাদের এই বাংলাদেশ। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়। ATN বাংলা, ঢাকা। রাজধানীর সবচেয়ে বড় বস্তি ছিল করাইল বস্তি। গত মঙ্গলবার বস্তিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 1,500 কাঁচা ঘরবাড়ি। সর্বস্ব হারিয়ে সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিনরাত কাটছে আশ্রয়হীন বস্তিবাসীর। কিভাবে আবারও ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় নিম্ন আয়ের এই সকল মানুষের। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের প্রতিবেদনে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে বাবা বাসায় এসেছেন। এখন বিশ্রাম নেবার সময়। মায়ের রান্নার কাজও শেষের দিকে, কিন্তু হঠাৎ বিকট এক শব্দ। কি হয়েছে বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আকাশে। সবকিছু শেষ। বস্তিতে তো গ্যাস নাই, বস্তিতে এখন কোনো গ্যাস নাই, সরকারি কোনো গ্যাস নাই। সবাই সিলিন্ডারের পাক করছে না, ওই সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। 27 বছর আগে একটা লাগেছে, আর এই যে প্রথম এটাই বড়, এই দুইটা বড় দেখছি। আর দুইটা যে লাগছে ওইদিকে, ওইটা আবার ঠাইতে কাছাকাছি, বেশি আর রাখ নাই।
গত মঙ্গলবার করাইল বস্তির আগুনে পুড়েছে হাজারো মানুষের স্বপ্ন। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের অনেকেই হারিয়েছেন সর্বস্ব। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিনরাত কাটছে শত শত মানুষের। ঘরে যা থাকে টুকি টাকি যা আছে কিচ্ছু নাই, এই পিন্দুনের কাপড় নিয়ে মনে করুন 18,000 টাকা 10,000 টাকা দিয়া নাতিনের একটা জামা পর্যন্ত নিতে পারি না। সারা রাত উদাম থাকিয়া ঠান্ডা লাগিয়া আজকে অবস্থা খুব কেরাসিন। আমরা যে জায়গা কাজ করি এই জায়গা থাকা অবস্থায় আগুন লেগে গেছে। আমগো বাচ্চারা আমরা কোনো রকম দৌড়াই জিল সাঁতার বাইরে আইসা বাচ্চারই আমগো কোনো রকম সরাইছি। এরপরে ঘর থেকে কিছু মাল সামান নিতে পারিনি। এখন মনে করেন বর্তমানে আমরা এই অবস্থায় আছি। আমগোর বাচ্চা বুচ্চা কিচ্ছু কোনো খাওয়া দাওয়া গোসল আসল কোনো কিচ্ছু নাই। আমরা সব কাজে গেছি গা, বাড়ির তো কেউই নাই। একটা মুরব্বী শাশুড়ি আছে, খালি বাচ্চাটা আছি, আয়া খালি বাচ্চাটা লয়ে ফেলাইছে, আর কিচ্ছু নিতে পারছি না। সব টাকা পয়সা আছেন 1.5 লাখ টাকা আছে, গরম সিরিজ টিভি এগুলো সবার কিচ্ছু নিয়ে পাইছি না। আমার বারাকটারও বাইকের পাইছে না, আমিও পাইছি না। আমরা মানে দ্রুত আগুনটা চলে আসছে, আমরা টেরই পাই নাই। 3 ঘন্টা ধরে জ্বলেছে ঢাকার করাইল বস্তি। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সাহায্য করেছে। তোর বই খাতাগুলো আছে না? সব না, সবই পড়ে গেছে। আমার স্কুলের বই আর খাতা সব পড়ে গেছে। আমাদের স্কুল অবশ্য কোনো ক্ষতি হয় নাই। রবিবার থেকে আমাদের স্কুল খুলে দেওয়া হবে। সর্বস্ব হারিয়ে বস্তিবাসী এখন শুধুমাত্র চেয়ে আছে সরকারি বেসরকারি সাহায্যের দিকে। আমরা সাহায্যও পাইছি না, কিছুই পাইছি না। আমরা এখন বর্তমানে রাস্তায় আছি। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হলে নিম্ন আয়ের এ সকল মানুষেরা ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা তাদের। মঙ্গলবারের আগুনে করাইল বস্তির বাসিন্দাদের হাজারো স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় কিছু সময়। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন এখানকার মানুষেরা। সরকারি সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা এখানকার মানুষের। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 26 নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ে যুব নেতৃত্বাধীন ইনোভেশন ল্যাব YIL 2025। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেখানে দেশের যুব উদ্ভাবকদের উদ্ভাবনী সমাধানকে আরও এগিয়ে নিতে 6 মাসব্যাপী চলমান ধারাবাহিক সহায়তার এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। বিস্তারিত জামিল হাসান শান্তর প্রতিবেদনে। জাতীয় পর্যায়ে যুব নেতৃত্বাধীন ইনোভেশন ল্যাব YIL 2025 রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। 4টি বিভাগ ও 14টি জেলার নির্বাচিত যুব উদ্ভাবকরা সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, NGO, বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে তাদের নিজ নিজ ব্যবসায়িক উদ্ভাবন উপস্থাপন করেছেন। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, তরুণরাই আগামী দিনের ভাবনা চিন্তা করবে, উদ্ভাবন করবে এবং ব্যবসাকে প্রসারিত করবে বিশ্বমঞ্চে। তাদের যে লোকাল সমস্যা আছে সমস্যাটা আইডেন্টিফাই করা, সেটা একটা ইনোভেটিভ সলিউশন আইডেন্টিফাই করা, সেখান থেকে সেটা এই সলিউশনটাকে যদি বিজনেসে কনভার্ট করা যায় সেটা আমরা দেখি। তো আমাদের অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, যেখানে আমরা তাদের সাপোর্ট করি, বুট ক্যাম্প হয়, তাদের মেন্টরিং করা হয়। তো এতে যেটা লাভ যেটা হচ্ছে যে একটা তো যুবকরা ইনভলভ, ইউথ ইজ ইনভলভ, দে আর গোইং টু লিড দ্য কান্ট্রি ইন দ্য ফিউচার। আর আমরা এটা বুঝি যে সমস্যাগুলো তারা সবচেয়ে বেশি সম্মুখীন, তারা ভেরি সেন্সিটিভ, আইডিয়াগুলো তাদের মাথায় আসে বেটার, তাদের মস্তিষ্ক অনেক পরিষ্কার, অনেক খোলা, আর সলিউশনগুলো কিন্তু দে আর ভেরি গুড অ্যাট আইডেন্টিফাইং, আর তারপরে সলিউশন ইমপ্লিমেন্টেশনটাও। সো ইটস ইউথ লেড আইডিয়েশন, ইউথ লেড ডেভেলপমেন্ট অফ দ্য সলিউশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য সলিউশন। তারা প্রত্যেকে অত্যন্ত কমিটেড। তাদের শুধু সাপোর্ট দরকার, যে সাপোর্টটা আমরা আসলে করছি। সো সব জায়গায় যে শুধু ফাইন্যান্সিয়াল সাপোর্ট তা কিন্তু না, আমরা তাদেরকে লিঙ্ক করে দিচ্ছি বিভিন্ন বিজনেস পার্সনের সাথে, সরকারের সাথে, যারা ব্যাংক আছে তাদের সাথে। এর মাধ্যমে মোস্ট অফ দ্য গ্রুপস তারা কিন্তু ব্যবসা করছে। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, NDC। তিনি বলেন, তরুণ এই উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার গল্প। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সেভ দ্য চিলড্রেন। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গাজা যুদ্ধবিরতির নাম করলেও অঙ্গীকার আর বাস্তবতার মধ্যে ফারাক দিনে দিনে বড় হচ্ছে। আবারও গাজায় বিমান হামলা, যদিও যুদ্ধবিরতি বলা হয়েছিল, তবে বন্দুকের গর্জন, বোমার হামলায় ভেঙে গেছে সেই নীরবতা। বিস্তারিত আফরিন আক্তারের ডেস্ক রিপোর্টে। যতবারই বলা হয়েছে শান্তি, গাজার মানুষ ততবারই দেখেছে মৃত্যুর আগুন। আজও যুদ্ধবিরতির চুক্তি শুধু কাগজে, বাস্তবতায় এখনো বোমা, গুলি আর ধ্বংস। গত 10 অক্টোবর 2025 তারিখে
যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতি শুরুর পর মাত্র ৪৪ দিনে আইডিএফ অন্তত ৪৯৭ বার সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে। শান্তি পদক্ষেপের প্রতিশ্রুতি, ত্রাণ ওঠানোর কথা সবই রয়ে গেছে কাগজে। ত্রাণ এসেছে, কিন্তু প্রবেশের সংখ্যা এবং সামগ্রিক সহায়তায় প্রায় ৭৫% ত্রাণ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মন্তব্য করছেন, এই ধরনের নীরব সময় বরাবর হামলা চালিয়ে যুদ্ধবিরতির অর্থ শুধু সময়ের জন্য শান্তির নাটক মাত্র। গাজার সিভিল মিডিয়া অফিস এবং স্থানীয় অধিবাসীরা বলে, কোনো কোনো ঘটনা ছিল সম্পূর্ণ বেসামরিক এলাকা, যেখানে কোনো ক্ষেপণাস্ত্র বা অস্ত্র ছিল না। তারা বলেছে এটা গণহত্যার অংশ, যুদ্ধবিরতির নয়। My cousin's house was hit multiple times by Israeli attacks during the war. 20 of my relatives, including women, children and men, were killed. আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা ডেস্ক। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শ হলো কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojay@gmail.com। বন্ধুরা, স্ক্রিনে দেখানো নম্বরেও চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 0131770882। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদে নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।